বৈষ্ণবের পা ছুঁয়ে প্রণাম করে ওই যে ফিরে এসেছিলাম, তারপর আর কোনোদিন ওই আশ্রম মুখ হইনি। নৈহাটি লোকাল ধরে সোজা বাড়ি। তারপর বেশ কয়েকবার নৈহাটি স্টেশনে গিয়েছি, কিন্তু ভুলেও আর ওই পথে যাবার ইচ্ছা হয়নি। ভাটপাড়া কলেজ মোড়, নদীর পার, ব্যান্ডেলও গিয়েছি, কিন্তু সাধন বাবার আশ্রমে যাইনি। ঘটনাটা তেমন বিশেষ কিছুই নয়, অথচ ডিসেম্বরের মাঝামাঝি সেবার মুর্শিদাবাদ বেড়াতে যাই। 3 দিনের বেড়ানোর ছুটি। প্রথম দিন রাতের গাড়িতে চেপে ভোরবেলা মুর্শিদাবাদ পৌঁছাই আমরা 3 জন, আমি, শিবু ও নিরঞ্জন। শিবু বাউন্ডুলে, নিরঞ্জন সংসারে থেকেও সংসারই বলা যাবে না ওকে। মেয়েকে বিয়ে দিয়ে পরবাসী করে দিয়েছে। ছেলে এখন নিজের চাকরিটা করে। একটা পথ দুর্ঘটনায় নিরঞ্জন দীর্ঘদিন অসুস্থ থাকায় ওই সময় মেয়ে জামাইয়ের পরামর্শে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নেয়। সেই জায়গায় ছেলেকে চাকরিতে লাগিয়ে দেয়। এরকম ব্যবস্থা কিছু কিছু কোম্পানিতে আজও বহাল আছে। তাই সে যাত্রায় নিরঞ্জনের সংসার অক্ষত থেকে যায় নির্মলের জন্য। নির্মল সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছে। স্নাতক পড়ার জন্য কলেজে কলেজে অ্যাডমিশন ফর্মের দৌড়াদৌড়িও শুরু করেছিল। কিন্তু অফিস ইউনিয়নের বদিয়ার মোল্লা একদিন এসে নিরঞ্জনের শারীরিক অবস্থা দেখে আলোচনা সাপেক্ষে এই পরিবর্তিত ব্যবস্থার কথা বললেন। বদিয়ার ইউনিয়নের সদস্য হলেও সেক্রেটারি ওনার কথা ফেলতে পারলেন না। যে কোনো ব্যাপারে বদিয়ারের পরামর্শ সুগৃহীত হয়। নির্মল চাকরি পাওয়ার পর দীর্ঘদিন ওষুধপত্র আর ফিজিওথেরাপির সৌজন্যে নিরঞ্জন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ছোটবেলা থেকেই ওর টুকিটাকি বিভিন্ন কাজের প্রতি আগ্রহ ছিল। এই অবসরে কর্মহীন নিরঞ্জন সেই টুকিটাকি নেশাটাকে আঁকড়ে ধরে। বাড়ির রেডিও, টিভি, ইলেকট্রিক বোর্ডের কানেকশন করতে করতে একটা দুটো যন্ত্রপাতি কিনে জমাতে জমাতে টুল বক্সের প্রয়োজন হয়ে পড়ে। এখন নিরঞ্জন মিস্ত্রি। স্বাধীনভাবে ঘুরে বেরিয়ে এবারই ওবারই কাজ করে। ভালো উপায়। ইদানিং ভম্বল বলে একটি ছেলে আবার তার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই টুল ব্যাগটা নিয়ে পিছু পিছু যায়। অধিকাংশ দিন কাজের বাড়িতেই আহারের ব্যবস্থা হয়ে যায়। যেভাবে চতুর্দিকে নতুন নতুন সংসার, বিভাজিত বাড়ি ও ফ্ল্যাটের জঙ্গল তৈরি হচ্ছে, সেখানে নিরঞ্জনের কাজের চাহিদা উত্তরোত্তর বেড়ে চলেছে। নিরঞ্জন দম ফেলার সময় পায় না। নিজের আত্মীয় পরিজনের নিমন্ত্রণ বাড়িতেও যেতে পারে না সময় মতো। মাঝে মাঝে বাড়িতেও তাই বলা বলি করে, কিরে ছেলেকে চাকরি দিয়ে নিজে কি চাকরি ধরলি? তফাৎ ওখানে মাস শেষে মাইনে পাওয়া যেত, এখানে প্রতিদিন কিংবা 2-5 দিন ছাড়া পাওয়া যায়। তবে মাঝে মধ্যে মালপত্র আনতে এজরা স্ট্রিট দৌড়াতে হয়। সেই পথটা নিজেই কষ্ট করে যায়। ভম্বলকে এত তাড়াতাড়ি পথটা চেনায়নি। বিজনেস সিক্রেটের মতো এটাও একটা সিক্রেট ব্যাপার। কাজের তুচ্ছ অবসর কাটিয়ে প্রায় প্রতি সন্ধ্যায় শিবুর সাথে একবার দেখা সাক্ষাৎ হবেই। শিবু ছাড়া গতি নেই। শিবুর কাছে বসে একটু চা খৈনি খাওয়ার পর সব ক্লান্তি মিটে যায়। মোবাইল তো আছেই। মোবাইলে শুধু চার্জ বাড়িয়ে লাভ নেই। শিবু আবার ফোনে ডাকাডাকি করে, কোথায়, কাদের বাড়ি, কখন ফিরবে, কিংবা আজ সন্ধ্যায় মাংস ভাত হয়েছে, কোনো উল্টো পাল্টা করো না। কোনোদিন আবার শিবুর সঙ্গে একটু এদিক ওদিক বেরিয়েও পড়ে, যেদিন হয়তো হাতে কাজ নেই অথবা ছোট কাজ 1 ঘন্টার ব্যাপার। যতক্ষণ না শিবুর সাথে মোলাকাত হচ্ছে নিরঞ্জনের ছুটি নেই। সেই শর্তে নিরঞ্জন শিবুর সাথে আমি যোগে মুর্শিদাবাদ। 2 দিন হাজারদুয়ারি সংলগ্ন শিবরাজ হোটেলে অবস্থান। প্রথম দিন হাজারদুয়ারি প্রাসাদ ও মিউজিয়াম ঘুরে হোটেল। পরদিন সকালবেলা ঘোড়ার গাড়িতে পলাশী, লালবাগ, মতিবাগ, ঐতিহাসিক সমাধিক্ষেত্র, হীরাঝিল, মৃত্যুগুহা ইত্যাদি ঘুরে প্রভূত আনন্দ নিয়ে সন্ধ্যার গাড়িতে প্রত্যাবর্তন।
সকালবেলা বাড়ি ফেরায় সব কাজ করা যাবে, তাই ফের ডাউনে রিজার্ভেশন। রানাঘাটে আমরা তিনজনেই চায়ের জন্য ব্যস্ত হয়ে নেমে পড়ি। নিরঞ্জন নামা মাত্র প্রাকৃতিক কার্যকারণের ডাকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি ও শিবু চায়ের দোকানে চা খেতে খেতে গাড়ি গড়াতে থাকে। তখন কোথা থেকে নিরঞ্জন দৌড়ে ও শিবু, ও শিবু চিৎকার করতে করতে সামনের কামরায় উঠে পড়ে। ওদেরকে আগে ওঠা সাহায্য করতে গিয়ে আমি পিছনের কামরায় উঠি। তৎপর যোগাযোগ বিচ্ছিন্ন। মেল এক্সপ্রেসের মতো লালগোলার গাড়িতে প্রতি কামরায় যোগাযোগ ব্যবস্থা নেই। স্টেশনে থামলে তবেই এক থেকে অন্য কামরায় যাওয়া যায়। অগত্যা ইতিউত্তি করতে করতে একটা সিটে বসি। আমার বসার অসুবিধাজনিত কারণে কি প্রাকৃতিক নিয়মের ডাকে কিছুক্ষণ পরে যিনি ধরফড়ে উঠে বসলেন, সাক্ষাৎ লালন ফকির। একেবারে তিলকধারী, সৌম্য, শান্ত দৃষ্টি। পায়ের কাছে আমাকে দেখা মাত্র অস্ফুটে বেরিয়ে আসে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মন্ত্রমগ্নের মতো আমারও বাক্য ফুর্তি হয়, হরে কৃষ্ণ। তারপর ক্রমে আলাপচারিতায় আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ করার ইতিবৃত্ত বর্ণনা করি। দুজনে দুজনাই আলপুত হয়ে ওনার নৈহাটি আশ্রমের কথা শোনান। নৈহাটি নেমে যাওয়ার সময় বারবার ওনার আশ্রমে বেড়াতে যাওয়ার নিমন্ত্রণ করেন। বিদায় অভিনন্দনে আরেকবার পারপার্শ্বিক হরে কৃষ্ণ উচ্চারিত হয়। কয়েকদিন পর মনের মধ্যে কেমন একটা আকুলি বিকুলি ভাব জাগে ওই আশ্রমের জন্য, না হোক ওই সাধু বাবার জন্য। শিবুকে এই সাধন বাবার কথা জানাই। নিরঞ্জনকে আমি না বললেও শিবু নিশ্চয় অজ্ঞাতে আরো ফল ফলিয়ে আশ্রমের ব্যাখ্যা দিয়ে থাকে, যতটা রসিয়ে পরিবেশন করা যায়। হঠাৎ একদিন ফোনে শিবু জিজ্ঞাসা করে, তোমার সেই সাধন বাবার খবর কি? তারপর আর যোগাযোগ করেছিলে? তবে ওই আশ্রম কিন্তু একা যেও না, সেরকম হলে আমাকে সঙ্গে নিতে পারো। একদিন ওই সাধন বাবার সাথে শিয়ালদহ স্টেশনে দেখা। উনি আমাকে ঠিক চিনতে পেরেছেন। সাগর মেলা থেকে ফিরছেন। সঙ্গের পোডলাটাই জানিয়ে দেয় মেলায় ভালো বাণিজ্য হয়েছে। বেশ স্বাস্থ্যবোধক লাগছিল সেটা। আমি চা খাওয়ার প্রস্তাব করলে বলেন, বাবা আমার তো ট্রেনের তাড়া আছে গো, এই লোকালটা একটু ফাঁকা পাই, পরের ট্রেনে ভিড় হয়ে গেলে নামতে বড় ঝামেলা। কথা শেষ হতে না হতে একটা আপেল ওই ঝোলা থেকে বের করে আমার হাতে দিয়ে এটা খেয়েও বলেন, প্রথম সকালে দেখা হলো, কিছু খাওয়াতে পারছি না, আর তোমার চায়ের নেমন্তন্ন রক্ষা করতে পারলাম না। আমি আসি বাবা, পারলে গুরুর কৃপায় আশা করি আবার দেখা হবে। ওনাকে আর না আটকে ট্রেন ধরতে অভিনন্দন জানাই। আমি অবাক দৃষ্টিতে ওনার ট্রেন ধরার ব্যস্ততায় তাকিয়ে থাকি। ধীরে ধীরে আপন কাজের দিকে আবার পা বাড়ায়, জনস্রোতে মিশে যায়। দেখি একদিন ওনার আশ্রমে যাব। এই কথা মনে করতে সত্যি সত্যি একদিন নৈহাটি নেমে সাধন বাবার আশ্রম কোথায় খোঁজ করতে করতে চলে আসি। স্টেশন থেকে সোজা হাঁটা পথ 10 মিনিট। তবে যে কোনো রিক্সা বা ভ্যান বললেও নিয়ে যাই, পরিচিত আছে। আশ্রমে বিনা পয়সায় পঞ্চমী পাওয়া যায়, তাই সাধন বাবার কাছে নিতান্ত কিছু না হলেও যৎসামান্য ভোগ বা ফলমূল পাওয়া যায়। এই প্রাপ্যটুকু একজন অবাকার কাছে ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে। সেদিক থেকে সাধন গুরু আবার সাধন বাবা হিসেবেও কম প্রসিদ্ধ নয়। অনেকেই তাই চুপি চুপি এখানে চলে আসে। বাবার কাছেই তো ছেলের মতো নির্দ্বিধায় সব কথা খুলে বলা যায়। বাবার এখানে একেবারে মুক্ত প্রাণ যোগ সাধন ক্ষেত্র। থাকার মধ্যে আমার মতো অনাবশ্যক কিছু সাধন ভক্ত বা ভালোবাসার কাঙাল, আর আছে সাধন বাবার এক সাধন সঙ্গিনী।
তিনি ওনার বিবাহিত স্ত্রী নন বটে, কিন্তু সাধন ভজন করতে এসে তিনি ওনার সেবায়ত হয়ে যান। অকাল বিধবাকে সংসারে কেউ সেভাবে ঠাঁই দিতে চায় না, তাই ভালোবাসার অভাবে একদিন সংসারের মায়াজাল ছিঁড়ে সাধন ভজনের ইচ্ছায় এখানে এসে পড়ে। সাধু বাবার কাছে বাবর থেকে ঔরঙ্গজেবের ইতিহাস শোনে। সিন্ধুর অকাল বিধবা যদি স্বেচ্ছায় মন্ত্র দীক্ষা নিতে চায়, সাধন বাবার পক্ষে কি সেই ইচ্ছা অপূর্ণ রাখা উচিত? প্রথম দিন কথাবার্তার পর হবিষ্য ভোগ খেয়ে উনি চলে যান। পথ ভুলে দ্বিতীয় দিন আসতে 1 সপ্তাহ বিলম্ব ঘটে। সেদিন এসে আবার সাধন বাবার সাথে দেখা হয়নি। বাবার বক্তলাতে এক শিষ্যের বাড়ি থেকে ফিরতে দেরি হয়। না দেখায় দ্বিতীয় দিনও ফিরে যায়, কিন্তু তৃতীয় দিন আসতে আবার গুরুদেবকে অন্য অবস্থায় দেখতে পায়। অসুস্থ অবস্থায় তালপাতার চাটাইতে সাধন বাবা বেহুশ হয়ে পড়ে আছে। এদিন ভগবানের নির্দেশে আর ফিরে যেতে পারেনি। বাবাকে সেবা শুশ্রূষা না করে এভাবে ফিরতে মন সায় দেয়নি। গুরুদেবই যেন কি মন্ত্র বলে তার পথ অবরোধ করে। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে আসে চারপাশে। রাতের কাকজোছনায় অসুস্থ সাধনগুরু আর মাধবী কখন সম্পূর্ণ একাকার হয়ে যায়। মাধবীকে সাধন মন্ত্রের দীক্ষা দেয়। সব স্রোত মিলেমিশে একাকার। মাধবী কাকরহিত হয়ে পড়ে। পরদিন থেকে এই আশ্রমকে তার দ্বিতীয় ঘর হিসেবে মনে প্রাণে লালন করতে শুরু করে। লোকমুখে সাধন বাবার সাধন সঙ্গী হয়ে যান। ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা এসে কই গো মা, আজ বাবাকে দেখছি না যে বললে প্রত্যুত্তরে তার সংবাদ প্রবাহ যাপন করে মাধবী। সকালে মাধু করিতে যায়। দুপুর থেকে বিকাল গড়িয়ে সন্ধ্যায় পাখির মতো দুটি প্রাণকুলাই ফিরে আসে। সপ্তাহে একদিন মাধুকরী বন্ধ থাকে, বৃহস্পতিবার। সারাদিনে তো 2 বার মাত্র আহার। যারা সন্ন্যাস ব্রত পালন করে তাদের কোনো লোভ থাকতে নেই, আর সাধন বাবা সেটাই পালন করার চেষ্টা করে। কয়েকদিন যাতায়াতে গুরুমার সঙ্গেও কেমন আলাপ জমে যায়, কিন্তু এত কথা পরের মুখে শোনার থেকে সরাসরি আলাপে জানতে অধিক সুখ নয় কি? আমি যতবারই যাই কিছু না কিছু ফলমূল নিয়ে যাই। আসার সময় 20-50 টাকা হাতে নিয়ে আসি। রান্নায় কিছু মশলাপাতিও তো লাগে। সাধন বাবার আশ্রমে আহার বলতে নিরামিষ ভোগ। চাল, ডাল, আলু পটলের সময় পটল, ঝিঙের সময় ঝিঙে বা ঢেঁড়স দিয়ে সব সিদ্ধ। যদি ভাগ্য ভালো থাকে তো 1 ছোটা ঘি টপাস করে থালার মাথায় এসে টিকটিকির শিকার ধরার মতো নট করে পড়ে। সামান্য তেল ছিটে নুন দিয়ে সে ভোগ স্বর্গীয় অমৃত প্রসাদ বোধ হয়। গুরুমা একদিন খাওয়ার পাতে কথায় কথায় আশ্রমের নানান গল্প শোনায়। সাধন বাবার আদি জন্মস্থান, কিভাবে এখানে এসে আশ্রম আখড়া বানালে ইত্যাদি। বীরভূমের হেতমপুর থেকে এখানে আসা। তার আগে কিছুকাল মালদার কোতোয়ালিতে ছিল। প্রথম জীবনে পড়াশোনায় অষ্টলম্বা। স্কুলের সময় আগান বাগানে লুকিয়ে থাকতো। স্কুল থেকে ফেরার সময় যথারীতি স্কুলের ছেলেদের সাথে বাড়ি ফিরত। মায়ের অকাল বিয়োগে বাবা আবার বিয়ে করে। সৎমার সাথে বিবাদ বিসংবাদে নিজে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। এদিক ওদিক কাজ টাজ করতে করতে দিগ্ভ্রান্ত হয়ে আসামে পাড়ি জানায়। কামরূপ কামাখ্যায় কয়েক বছর তন্ত্র সাধনা করে আবার বাড়ি ফিরে আসে। মায়ের কাছে আর আশ্রয় না পেয়ে আবার বাড়ি ছেড়ে অনন্ত পাড়ি জানায়। মালদার কেতোয়ালিতেই ওই জ্যোতিষ চর্চা। হেতায় হোতায় ভবঘুরে জীবন কাটায়। কিছুকাল ওইভাবে কাটিয়ে তারাপীঠের শ্মশানে গিয়ে আবার ধ্যান চর্চা শুরু করে, কিন্তু কোথাও থিতু হয় না। এক রাতে এক ভণ্ড সাধুর অন্যায় কাজ কারবার সহ্য করতে না পেরে তাকে শ্মশানের পোড়া কাঠ দিয়ে মারলে সেখানেই মৃত্যু হয় সেই সাধু বাবার। সেই রাতেই সাধন ওনার থেকে পালিয়ে আসে। তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা ট্রেন পথে রানাঘাট, সেখান থেকে আবার এই নৈহাটি।
ওই পথে আবার ওর কিছু জানাশোনা আছে, মাঝে মধ্যেই চলে যায়। এখানে আছে 10 বছর প্রায়, আমি আছি 6 বছর। মাঝখানে একবার ওকে পুলিশ তুলে নিয়ে যায় ওই তারাপীঠের খুনের আসামি হিসেবে। কিন্তু গুরু কৃপায় আসল রহস্য ড্রাগের চলাচালাকের কথা জানিয়ে দেওয়ায় 10 দিন পরে ছাড়া পেয়ে গড়গড় করে চলে আসে। গুরু মায়ের দেওয়া নিরামিষ ভোগের শেষ পর্বে সাধন গুরু ফিরে আসে। আমাকে দেখা মাত্র কোনো প্রকার খবরাখবর না নিয়েই আমার বাড়ির খবর, কাকার মৃত্যুর রহস্য, বিশাল চোরাচালান, পাগড়ানোর খবরও গড়গড় করে বলে দিলেন। আমার প্রেমজ ব্যাপার, কেন চাকরি হচ্ছে না তাও বলে দিলেন। এবং কথা শেষ হতে না হতে দুরন্ত গতিতে কোথা থেকে দুজন আঘুরি সমেত একটা মোটর সাইকেল এসে পরপর দুটি ফায়ার করে বেরিয়ে গেল। কিন্তু অদ্ভুত, সাধন বাবা তখন নেই সেখানে। তিনি 2-1 মিনিট পরে ঘরের ভিতর থেকে পোশাক বদলে বেরিয়ে আসছেন। ঠিকঠাক খাওয়া দাওয়া হয়েছে তো বাবা? জিজ্ঞাসা করেন। বাইরের কাজ সেরে ফেলার সময় তার হাতে ঝোলানো ছিল একটা মরা কাক, সদ্য মৃত, রক্ত ঝরে পড়ছে। তাহলে মোটর বাইক আরোহীরা কাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল? তার ওই মুহূর্তে সাধন বাবা কি করে ঘরের ভেতর চলে গিয়েছিল? কথা বলছিল তো আমার সাথে। আমি ভয়ে জ্ঞানহারা প্রায় অবস্থা, অথচ উনি ঘরের ভেতর থেকে বেরোলেন নিরুদ্বিগ্ন অবস্থায়। আমি মৃত কাকটির দেহের দিকে একবার তাকাই, আর একবার তাকাই সেই সাধন বাবার দিকে। সাধন সঙ্গী মাকে আর না খুঁজে আমি ছুটে পালিয়ে আসি। তারপর থেকে আর সাধন বাবার আশ্রমমুখী হইনি। এই ঘটনার কথা যাকে যাকে বলেছি তারা বিশ্বাস বা অবিশ্বাসের কথা কোনোটাতেই সেভাবে দৃঢ় মতামত জানায়নি। তারপর থেকে আমি নিরন্তর কাজ না পড়লে আর নৈহাটি যাই না। অন্তত জরুরি দরকার হলে তবেই যাই। আমার নির্দিষ্ট কাজ সেরে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসি। সাধন বাবার আশ্রমের কথা আর কাউকে জিজ্ঞাসা করিনি। শিবু নিরঞ্জনকে নিয়ে একবার ঘুরে আসার কথা বলেছিলাম। নিরঞ্জন দিনও স্থির করলে যাবে বলেছিল, কিন্তু শিবু আর কিছু বলেনি। অনেককেই সাধন বাবার আশ্রমের বিষয়ে জিজ্ঞাসা করেছি। তারা কেউ বলে শুনেছি, কেউ বলে আমি কোনোদিন যাইনি, ঠিক বলতে পারবো না। তবে ওইদিকে একটা যেন কোনো আশ্রম আছে জানি। মাঝে মাঝে কেউ কেউ যায় বটে।